দুবাইয়ের মাস্টারস্ট্রোকে এবার বিপদে পাকিস্তানকে নীরবে শিক্ষা দিল ইউএই তথা সংযুক্ত আরব আমিরাত। দুবাই কি ধীরে ধীরে পাকিস্তানের ভিসা ব্যান করতে চলেছে? ইউএইর সঙ্গে বিশ্বাসঘাতকতার এবার মাসুল গুনতে হচ্ছে পাকিস্তানকে। করাচি থেকে দুবাই কেন পাকিস্তানি ব্যবসায়ীদের উপর নেমে এলো ইউএইর শ্যাডো ব্যান? আসিম মুনিরের ভুল পররাষ্ট্রনীতির ফল ভুগছে এবার সমগ্র পাকিস্তান। ক্রমশ আরব দেশগুলো কেন ব্যবসার দরজা বন্ধ করছে পাকিস্তানের জন্য? মধ্যপ্রাচ্যে কেন একঘরে হয়ে পড়ল পাকিস্তান? আসুন তা বিশদে আলোচনা করা যাক আজকের এই ভিডিওতে। নমস্কার, আপনারা দেখছেন টকটিভ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। যে দেশ থেকে প্রতি বছর কোটি কোটি ডলার রেমিটেন্স আসতো, সে দেশের অবসরপ্রাপ্ত জেনারেল আর ধনী ব্যবসায়ীদের প্রথম পছন্দের শহর ছিল দুবাই। আজ সেই সংযুক্ত আরব আমিরাতি কি নিঃশব্দে তাদের দরজা বন্ধ করে দিল পাকিস্তানের জন্য? কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, কিন্তু পাকিস্তানের জন্য ক্রমশ বাস্তবায়িত হচ্ছে এক ভয়ঙ্কর সাইলেন্ট ব্যান। তবে হঠাৎ কেন এমন চরম সিদ্ধান্ত নিল ইউএই? করাচি চেম্বার অফ কমার্সের শত শত কোটি ডলারের ব্যবসা কি তবে আজ অনিশ্চয়তার মুখে? সম্প্রতি করাচি চেম্বার অফ কমার্সের সদস্য জিয়াউল আফিন একটা উদ্বেগ বা চিন্তার কথা সামনে এনেছেন। বর্তমানে পাকিস্তানের ব্যবসায়ী সমাজ একটা বড় ধাক্কার মুখে পড়ছে। তিনি সহ পাকিস্তানের ব্যবসায়ী সমাজ লক্ষ্য করছে যে সংযুক্ত আরব আমিরাত তথা ইউএই পাকিস্তানি নাগরিকদের জন্য এক ধরনের অদৃশ্য বা শ্যাডো ব্যান জারি করেছে, যাকে তারা বলছেন সাইলেন্ট ব্যান বা নীরবে নিষেধাজ্ঞা। তবে ইউএই সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা ঘোষণা করেনি। এছাড়া করাচি চেম্বার অফ কমার্স পরিস্থিতি বুঝতে করাচিস্থ ইউএই কনসুলেট ও দূতাবাসে যোগাযোগের চেষ্টা করলেও সেখান থেকে কোনো স্পষ্ট জবাব দেওয়া হয়নি এখনো পর্যন্ত। কিন্তু দেখুন, এক্ষেত্রে বৈদেশিক ঋণ বা অনুদানকে যদি একপাশে সরিয়ে রাখা হয়, তবে পাকিস্তানের অর্থনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার মূল উৎস হলো তাদের প্রবাসী আয় বা রেমিটেন্স। বিদেশে কর্মরত পাকিস্তানিরা যে অর্থ পাঠায় তা দেশের অর্থনীতির ভিত্তিপ্রস্তর। যদিও ভারতের বিশাল জনসংখ্যা ও বড় অর্থনীতির কারণে তাদের প্রবাসীদের আয় পাকিস্তানের চেয়েও অনেক বেশি, তবে প্রতিটা দেশের নিজস্ব প্রেক্ষাপট অনুযায়ী এই রেমিটেন্সের গুরুত্ব ভিন্ন এবং পাকিস্তানের ক্ষেত্রেও তা অত্যন্ত সংবেদনশীল। আর ইউএইর এই নীরবে ভিসা নিষেধাজ্ঞার ফলে প্রধানত তিনটে বিশাল সংকট তৈরি হয়েছে ইতিমধ্যে। এর মধ্যে এক, বিনিয়োগের অনিশ্চয়তা। ইউএইতে পাকিস্তানের ধনকুবের ও বড় ব্যবসায়ীদের বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে, তাই ইউএইর এই সিদ্ধান্তের পর সেই বিশাল বিনিয়োগের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। দুই, ব্যাংকিং জটিলতা ও সম্পদ আটকানো। মানে যেসব পাকিস্তানি নাগরিক ইউএইতে কষ্ট করে অর্থ উপার্জন করছিলেন, তারা ব্যাংকিং জটিলতার কারণে সেই টাকা আর দেশে পাঠাতে পারছেন না। বহু ক্ষেত্রে ইউএই কর্তৃপক্ষ পাকিস্তানি নাগরিকদের সম্পদ ও মূলধনও ফ্রিজ বা ব্লকও করেছে। এবং তিন, দ্বিপাক্ষিক বাণিজ্যিক ধস। এক্ষেত্রে ভিসা প্রক্রিয়া থেমে যাওয়ায় পাকিস্তান ও ইউএইর মধ্যেকার শত শত কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, উপসাগরীয় দেশগুলো কেন পাকিস্তান বা ভারতের কাছে এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এক্ষেত্রে সৌদি আরবের ক্ষেত্রেও গুরুত্ব বোঝার জন্য দুটো প্রধান কারণ আছে। এর মধ্যে এক, মক্কা ও মদিনার উপস্থিতির কারণে ধর্মীয় পর্যটন থেকে বিশাল রাজস্ব আয়, এবং দুই, খনিজ তেল রপ্তানি, যেখানে সৌদি আরব বিশ্বজুড়ে শীর্ষে। কিন্তু এর সাথে পাশাপাশি যুক্ত রয়েছে কিছু জিওপলিটিক্যাল অ্যাঙ্গেল বা জটিল ভূ রাজনীতিও, যার ফাঁদে আজ পাকিস্তান কার্যত আটকা পড়ে গেছে। আমরা ছোট থেকে সাধারণত একটা জিনিস শুনে বড় হয়েছি, আর তা হলো লোভ খুব খারাপ জিনিস এবং যে কোনো কাজে বুঝে শুনে পা বাড়ানো উচিত। কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে ছোটবেলা থেকেই মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ গজনভি বা মোহাম্মদ ঘুরিকে নিয়ে নানান মন গড়া গল্প শেখানো হয়। এর ফলে তাদের মধ্যে একটা মানসিকতা গড়ে উঠেছে যে অন্যান্য মুসলিম দেশ তাদের কিছুতেই মানা করবে না।
কিন্তু তারা নিজেদের প্রকৃত অবস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে একবারও দেখে না। তারা ভাবে মুসলিম হলেই কোনো কিছু না ভেবে তাদের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না মেলাবে তারা। আর আজ পাকিস্তানের যে চরম ক্ষতি হচ্ছে তার মূলে রয়েছে দেশের সেনাবাহিনী, এস্টাবলিশমেন্ট এবং রাজনীতিবিদদের দায়িত্ব জ্ঞানহীন আচরণ। মানে আন্তর্জাতিক সম্পর্কের সূক্ষ্ম বিষয়গুলোকে তারা অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে ব্যবহার করেছে অতীতে বহুবার। এছাড়া আমেরিকা বা ভারতের মতো দেশে মুক্ত সংবাদ মাধ্যম রয়েছে, যেখানে গণমাধ্যম কিছু বললে ইউএই তথা সংযুক্ত আরব আমিরাত তাকে বাক স্বাধীনতা ভেবে পাত্তা নাও দিতে পারে। কিন্তু ইউএই খুব ভালো করেই জানে পাকিস্তানের স্বাধীন গণমাধ্যম বলতে কিচ্ছু নেই। পাকিস্তানি মিডিয়ার যাবতীয় ন্যারেটিভ বা তথ্য প্রচারের মূল চালিকা শক্তি হল রাওয়ালপিন্ডি সেনা সদর দপ্তর, গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সেনা জনসংযোগ বিভাগ। তাদের গ্রিন সিগন্যাল ছাড়া পাকিস্তানি টিভিতে কোনো সেন্সিটিভ বার্তা সম্প্রচার হওয়া প্রায় অসম্ভব। আচ্ছা, তবে অন্যদিকে পাকিস্তানিদের কাছে দুবাইয়ের গুরুত্বের প্রসঙ্গেই যদি আসি, দেখুন দুবাই ও আবুধাবি ছিল সাধারণ এবং প্রভাবশালী পাকিস্তানিদের প্রিয় গন্তব্যস্থল। অবসরপ্রাপ্ত জেনারেল, রাজনীতিবিদ ও ধনী শ্রেণীর আসল ঠিকানা ছিল এই দুবাই। আর তারা এতটাই সহজে দুবাই যেতেন যেন এটা তাদের ছুটি কাটানোর একমাত্র জায়গা। এমনকি ভারত ও পাকিস্তানের কূটনৈতিক অচলাবস্থার কারণেও দুবাইকে দুই দেশের ব্যবসায়ীদের মিটিং পয়েন্ট হিসাবেও ব্যবহার করা হতো। কিন্তু সৌদি আরব এবং ইউএই তথা সংযুক্ত আরব আমিরাত এর সম্পর্কে সবসময় খুব একটা মসৃণ ছিল না। সৌদি আরব ও ইউএই ইয়েমেনে আলাদা দুই পক্ষকে সমর্থন করেছিল। এছাড়া তেল রপ্তানির ক্ষেত্রেও সৌদি আরবের অতিরিক্ত কোটা নিয়ে ইউএইর আপত্তি ছিল। অর্থাৎ এই দুই দেশের মধ্যে নানান ক্ষেত্রে মত পার্থক্য রয়েছে। আর ইউএই বছরের পর বছর ধরে পাকিস্তানকে কোটি কোটি ডলারে সাহায্য ও অর্থনৈতিক সুরক্ষাও দিয়ে এসেছে। কিন্তু যখন ইউএই নিজেই সুরক্ষার সংকটে পড়ল, বিশেষ করে যখন তাদের উপর ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলতে লাগলো, অনেক বিশ্লেষকদের মতে যা ইসরায়েলের হওয়া হামলার চেয়েও ভয়াবহ ছিল, তখন সেক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা কি ছিল? কিচ্ছু না। অর্থাৎ বিপদগ্রস্ত ইউএইর পাশে না দাঁড়িয়ে পাকিস্তান উল্টে নিজেদের মিডিয়ায় প্রচার করতে শুরু করে দিয়েছিল যে আরব দেশগুলো নাকি বিক্রি হয়ে গেছে এবং তারা সরাসরি ইরানের পক্ষ নিয়েও সুর মিলিয়েছিল। পাকিস্তান বারবার আর্থিক সাহায্য চাইতে ইউএইর কাছে যেত, কিন্তু সংকট বা বিপদের মুহূর্তে বন্ধু দেশের পিঠে ছুরি মারল সেই পাকিস্তানি। তবে এখানেও আবার প্রশ্ন ওঠে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এবং সেনা প্রধানের পররাষ্ট্র নীতি নিয়ে। আচ্ছা, তারা আসলে কার স্বার্থ রক্ষা করছেন? নিশ্চিতভাবেই তা নিশ্চয়ই পাকিস্তানের সাধারণ মানুষের স্বার্থ নয়। তার কারণ এটা প্রমাণিত যে নিজের স্বার্থ ছাড়া এরা কারোর স্বার্থ বোঝে না, এমনকি নিজের দেশেরও কোনো সাধারণ মানুষেরও না। সংযুক্ত আরব আমিরাতে হামলা চলাকালীন আমেরিকা থেকে আর্থিক সুবিধা বা আশ্বাসও পেয়ে পাকিস্তান সম্পূর্ণ নীরব থেকেছে। সেই সময় পাকিস্তান সবসময় আমেরিকার ভূ রাজনৈতিক গুটি হিসেবে ইউজড বা ব্যবহৃত হয়েছে, যেমনটা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ নিজেই একবার আক্ষেপ করে বলেছিলেন আমেরিকা তাদের টয়লেট পেপারের মতো ব্যবহার করেছে। এছাড়া পাকিস্তান একবার ইউএইকে আশ্বাসও দিয়েছিল যে তারা ইরানের সাথে কথা বলে আক্রমণ বন্ধে মধ্যস্থতা করবে। কিন্তু ইসলামাবাদে যখন শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়, তার আগেই অভ্যন্তরীণ পাকিস্তানি মিডিয়াতে ইরানের এক ইতিবাচক ইমেজ তৈরি করতে গিয়ে ইউএইর চরম সমালোচনা করা শুরু হয় সেখানে। সেই সঙ্গে পাকিস্তানের বিভিন্ন টকশো এবং বিশ্লেষকরা প্রকাশ্যে ইউএই ও তার শাসকদের অপমান করতেও শুরু করে দিয়েছিল। আর এসব থেকেই ইউএই সরকার অনেক আগেই ধীরে ধীরে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল এই বিষয়টা। আর তাদের কাছেও এখন পরিষ্কার হয়ে গেছে যে শুধুমাত্র টাকার বিনিময় বা নিজেদের সংকীর্ণ স্বার্থে পাকিস্তানি এস্টাবলিশমেন্ট যে কোনো মুহূর্তেই চুক্তি ও বন্ধুত্ব ভঙ্গ করতেও পারে। তাই এদের ওপর মানে পাকিস্তানের ওপর ভরসা করা বিপজ্জনক। আর পাকিস্তানের এই দ্বিচারিতা ও ভূ রাজনৈতিক ক্ষেত্রে তাদের চালাকির মূল্য আজ পাকিস্তানের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরকেই দিতে হচ্ছে গোটা বিশ্বের কাছে। আর শুধু সংযুক্ত আরব আমিরাত নয়,
সৌদি আরব, কুয়েত এবং কাতারের মতো জিসিসি-ভুক্ত দেশগুলোতেও পাকিস্তানিদের প্রবেশের ওপর তীব্র কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে। ভিসা জালিয়াতি, বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষাবৃত্তি, মাদক ও নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে পাকিস্তানিদের জড়িয়ে পড়ার কারণে উপসাগরীয় দেশগুলো এমনিতেই ক্ষুব্ধ ছিল পাকিস্তানের ওপর। এরপর কূটনৈতিক সম্পর্কেরও পতন হয়েছে ধীরে ধীরে। সেনাপ্রধান আসিম মুনিরের ভুল পররাষ্ট্রনীতি এবং দায়িত্ব জ্ঞানহীনতার ন্যারেটিভের কারণে ইউএইর সাথে পাকিস্তানের বহু বছরের বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে বর্তমানে। সুতরাং সংযুক্ত আরব আমিরাত তথা ইউএই আজ স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে পাকিস্তানি নীতি, সুযোগ সন্ধানী মনোভাব এবং অকৃতজ্ঞতার কাছে তারা আর নত স্বীকার করবে না। আর এর চূড়ান্ত খেসারত দিতে হচ্ছে পাকিস্তানের সাধারণ নাগরিক, প্রবাসী ও ব্যবসায়ীদেরকেও। কি বলবেন পাকিস্তানের এই পরিণতির বিষয়? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টক টিপ বাংলায়। ধন্যবাদ।